কল্কে কাশী হলেন বাংলা সাহিত্যের দ্বিতীয় এবং আপাতত শেষ গোয়েন্দা চরিত্র যিনি বাঙালি নন। এ বিষয়ে কল্কে কাশীর পূর্বসূরি হলেন মনোরঞ্জন ভট্টাচার্যের গল্প এবং উপন্যাসের গোয়েন্দা হুকা কাশী। তিনি জাপানি। এর গল্প যথেষ্ট সিরিয়াস। টিকটিকির ল্যাজের দিক গল্পের শুরুতে লেখক নিজেই বলে দেন তার কল্কে কাশী হল হুকা কাশীর, হুকা কাশী নন, হুকা কাশী তার ভাইরা ভাই। কল্কে কাশী বাঙালি নন, কোরিয়ার অধিবাসী। তিনি কামচাটকার ভাষা জানেন, বাংলা ইংরেজি তো জানেনই, কোনো কোনো জীবজন্তুর ভাষাও বলতে বা বুঝতে পারেন। তিনি বিপুল বপু, খেতে ভালোবাসেন। লেখকের নিজের ভাষায় তপ্ত কল্কের মতো গনগনে আর কাশির মতো খনখনে দাপট কল্কে কাশীর। গোয়েন্দা কল্কে কাশীর বাড়ি কলকাতার নিকট ডায়মন্ড হারবার রোডে। শিবরাম চক্রবর্তী মাত্র কয়েকটি গল্পই লিখেছেন গোয়েন্দা কল্কে কাশীকে নিয়ে। প্রথম কাহিনী টিকটিকির ল্যাজের দিক মৌচাক পত্রিকায় পৌষ ১৩৫৬ সংখ্যায় প্রকাশিত হয়। এই গল্পটি আজ নিয়ে এলুম আমাদের এই বছরের শেষ গল্পের আসরে। শিবরামের অনবদ্য হাস্যরসে জারিত বাংলা সাহিত্যের এই ব্যতিক্রমী গোয়েন্দার গল্প শুনে নিয়ে আসুন। আজকের কাহিনী শিবরাম চক্রবর্তী রচিত টিকটিকির ল্যাজের দিক। পাঠে আমি রহিন। হুকা কাশী একজন নামজাদা গোয়েন্দা। আমাদের কল্কে কাশী তাঁরই ভাইরা ভাই। তপ্ত কল্কের মতো গনগনে আর কাশির মতো খনখনে তাঁর দাপট। তাঁর নাম ডাকো ভাইরার চেয়ে কিছু কম যায় না। টিকটিকি হিসেবে তিনিও কিছু কম নন। অনেক খুনের কিনারা তিনি করেছেন, খুনির কিনারে না গিয়েও। কত ডাকাতকে তিনি কাত করেছেন, চোরকে ছেঁচড়ে এনেছেন দেখতে দেখতে। কত রাহাজানির সুরাহা করেছেন জানাজানি হওয়ার আগেই। বদলোক তিনি এক পলক তাকালেই টের পান। তাঁর চোখের সামনে সব পরিষ্কার, সমস্ত রহস্য, সব কিছুর হদিশ। সরকারি পুলিশ যেসব তথ্যের ঠাঁই পায় না, থ হয়ে থাকে, শেষ পর্যন্ত তাদের তাঁর কাছেই ছুটতে হয়। তিনি শখের গোয়েন্দা হলেও শখের খাতিরে জলের মতো তাদের সব সমস্যার সমাধান করে দেন। এ হেন ডিটেকটিভ কল্কে কাশী এইমাত্র গোলদিঘিতে এসে বসেছেন। কোনো গোলমালের খোঁজে নয়, হাওয়া খাওয়ার চক্করে। মির্জাপুরের মোড়ে তার 2 সিটারের চাবি মেরে রেখে এখানে এসে একটু বিশ্রাম করবেন এখন। বেঞ্চে তার অদূরে আধময়লা জামা কাপড়ে আধবয়সী এক ভদ্রলোক এক মনে কি ভাবছিল। ভাবতে ভাবতেই উঠে গেল লোকটা। দিঘির এক কোণের গেট দিয়ে বেরিয়ে গেল সে। লোকটা উঠে যেতেই এক ছোকরা এসে তার শূন্যস্থান পূর্ণ করল। ধপ করে বেঞ্চির উপর বসে পড়ে সে বললে, ধুত্তর। বিরক্তিব্যঞ্জক তার ওই অর্ধস্ফুট আর্তনাদের মধ্যে এমন কিছু ছিল যে কল্কে কাশী কান না দিয়ে পারলেন না। তুমি কি কোনো অসুবিধায় পড়েছ? তিনি জিজ্ঞেস করলেন ছেলেটিকে। অসুবিধে বলল ছেলেটি, যা মুশকিলে পড়েছি মশাই, এমন অবস্থায় পড়লে কারো মাথা ঠিক থাকে? কি হয়েছে শুনি তো। ও শুনবেন তাহলে? এমন বিপদে মানুষ পড়ে। আচ্ছা শুনুন তবে। পশ্চিম থেকে আজ দুপুরে এসে নেমেছি কলকাতায়। চেনা এক বন্ধুর বাড়ি উঠবো এই স্থির। বছর 2 আগে আরেকবার যখন এসেছিলাম তাদের বাড়িতেই ছিলাম। আজ সেখানে গিয়ে দেখি এই তো খানিক আগেই মশাই। কোথায় সেই বাড়ি, কোথায় কি, বন্ধুরও কোনো পাত্তা নেই। এই বলো কি, খুন টুন করে ফেরার নাকি তোমার সেই বন্ধুটি? কল্কে কাশী উচ্চকিত হন। কিন্তু বাড়ি? বাড়িও নেই, বাড়ি অব্দি লোপাট। বাড়ির পলায়ন কল্কে কাশীর কাছে ভালো লাগলো না, একটু বাড়াবাড়িই মনে হলো। বাড়ির পালাবার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, না না, তা কি করে হয়? বাড়ি ঠিকই আছে, কোথাও যায়নি, যেতে পারেও না। বাড়ি হচ্ছে ফেরার জায়গা, বাড়ি কি ফেরার হতে পারে? তুমি ভালো করে খুঁজে দেখো গে। খুঁজতে কি আর বাকি রেখেছি মশাই? খোঁজবার কোনো কসুর করিনি, যুবকটি জানায়। কিন্তু খুঁজে কি হবে? যেখানে বন্ধুর বাড়ি ছিল সেখানে সিনেমা হাউস হচ্ছে, নিজের চোখেই দেখে এলাম। আপনি কি এর পরেও খুঁজতে বলেন? সে জানতে চায়। হ্যাঁ, এরকম প্রায় ঘটে থাকে বটে। কল্কে কাশী এতক্ষণে আঁচ পান। কাল যেখানে ছিল চায়ের দোকান, আজ সেখানে ডাইং ক্লিনিং। আজ যেখানে চুল ছাঁটার সেলুন, কাল সেখানে দেখবে রেস্তোরাঁ। কাঁচির খচখচানির জায়গায় কাঁটা চামচের ঠনৎকার।
আসল ব্যাংক ভেবে আজ যেখানে তোমার টাকা রাখলে, কাল দেখবে সেটা আসলে রিভার ব্যাংক ছাড়া আর কিছুই না। তোমার যথাসর্বস্বই জলাঞ্জলি। যে যা পাচ্ছে, যেখানে পাচ্ছে, যাকে পাচ্ছে মেরে ধরে কেড়ে কুড়ে নিয়ে সরে পড়ছে। আকচারি তো দেখা যায়। তুমি এক কাজ করো, ভালো একটা হোটেল দেখে ওঠোগে। উঠেছিলাম তো, ট্যাক্সি ড্রাইভারই তার জানা এক হোটেলে তুলে নিয়ে গেছিল। হোটেলে আমার ঘরে ব্যাগ, সুটকেস, বিছানা, মালপত্র সব রেখে আমি একটা টুথপেস্ট কিনতে বেরিয়েছি। তারপর তারপর আর কি বলবো, সেই হোটেলই আর খুঁজে পাচ্ছি না এখন। ও, হোটেলের নাম কি? কলকে কাশি জিজ্ঞেস করলেন। তাই তো মনে পড়ছে না মশাই, নাম মনে থাকলে তো হতোই। তবে আর মুশকিল কিসের? ও, এ আর মুশকিল কি, এই গোলদিঘির আশেপাশে হ্যারিসন রোড, মির্জাপুর, আমার স্ট্রিট সব হোটেলে ভর্তি। এইখানেই যত রাজ্যের হোটেল আর বোর্ডিং হাউস। তবে একটা তো হোটেল নয়, একটু ঘুরতে হবে, এই যা। বাড়িটা দেখলে তো চিনতে পারবে। আরে সেইখানেই তো গোল মশাই, কি রঙের, কোন ঢঙের, কি রকমের, কতলা বাড়ি, কিছুই তো ভালো করে দেখিনি। কাছে পিঠেই একটা টুথপেস্ট কিনে ফিরে আসবো, ভালো করে চিনে রাখবার দরকারও মনে করিনি। আর এখন দেখছো সব চিনে ম্যান, কাউকেই চেনা যাচ্ছে না বটে। তারপর এ দোকান সে দোকান করতে করতে কখন রাস্তাটা গুলিয়ে গেছে। তাহলে তো গোল বাঁধিয়েছ সত্যি, বেশ একখানা গোল বাঁধিয়ে এই গোল দিঘিতে এসে আমাকে বাধিত করেছ। পরের বাক্যটি কলকে কাশি আর প্রকাশ করেন না, নিজের মনেই বলেন। খুন খারাপির কিনারায় ওস্তাদ কলকে কাশির বাড়ি খুঁজতে বেরোবার স্বাদ হয় না। গরু খোঁজা আর বাড়ি খোঁজায় কার উৎসাহ হয়? তার উপরে গরুর জন্য বাড়ি খুঁজতে হলেই তো হয়েছে। আরো মুশকিল, বাড়িটা তো চিনে রাখিনি। ছেলেটি বলতে থাকে, তারপর কোন রাস্তায় যে তাও জানি না। অথচ আমার জিনিসপত্র সব সেই হোটেলেই থেকে গেল, টাকা করি যা কিছু। এখন যে কি করি? তা কি আর করবে, ফিরে যাও, যেখান থেকে এসেছো সেখানেই ফেরত যাও পত্রপাঠ। নিজের বাড়ি ফিরে যাওয়া ছাড়া এখন আর কি বা করবার আছে? তবে হ্যাঁ, কাছাকাছি থানায় একটা খবর দিয়ে যেতে পারো। পুলিশ যদি তোমার হোটেল আর জিনিসপত্রের সন্ধান পায়, তোমার দেশের ঠিকানায় পাঠিয়ে দেবে। হ্যাঁ, তা না হয় গেলাম, পুলিশেও খবর দিয়ে গেলাম, না হয় দেশেই ফিরে গেলাম রাতের ট্রেনেও। কিন্তু কিন্তু যাই কি করে? যেতে তো টাকা লাগবে, টাকা কই আমার? কলকে কাশি এই তথ্য বহুক্ষণ আগেই জেনেছেন। তার কাছে এ সংবাদের কোনো নতুনত্ব ছিল না। আপনাকে, আপনি, আমাকে, যুবকটি বাধা কাটিয়ে বলেই ফেলে অবশেষে, আপনাকে সদাশয় ভদ্রলোক বলেই বোধ হচ্ছে। আপনি যদি আমায় বিশ্বাস করে, মানে বিশ্বাস করবেন কিনা জানি না, গোটা 25 টাকা আমায়। হ্যাঁ, নিশ্চয়ই তোমাকে আমি দিতাম যদি তোমার কথায় আমার বিশ্বাস হতো। মুশকিলটা কোথায় জানো? তোমার হোটেল হারানোয় নয়, টুথপেস্ট কিনতে বেরোনোতেও না। রূঢ় অপ্রিয় সত্যটা বলবেন কিনা তিনি ভাবেন। তাহলে মুশকিল হয়েছে এই যে সবই ঠিক, কিন্তু তুমি যে টুথপেস্টটা কিনেছো সেইটাই কেবল দেখাতে পারছো না। কলকে কাশি মৃদু মধুর হাসেন। কাহিনীটা ফেঁদেছিলে মন্দ না, ওস্তাদ গল্পকারের মতোই, কিন্তু তোমার প্লটের ওইখানটাতেই গলদ রয়ে গেছে। আসল জায়গাটাতেই কাঁচা দিয়ে রেখেছো, সেই জন্যই ধরা পড়ে গেলে। বুঝতে পারছি এখনো ততটা পাকা হয়ে উঠতে পারোনি বালক। কলকে কাশির অভিযোগের সঙ্গে সঙ্গেই ছেলেটি চমকে যায়, জামার পকেটে হাত পুড়ে দেয় চট করে, আর তারপরেই সে লাফিয়ে ওঠে। কোথায় হারালাম তাহলে? কোকিয়ে ওঠে সে। টুথপেস্ট? এক বিকেলের মধ্যে এক বন্ধুর বাড়ি, একটা হোটেল আর এক প্যাকেট টুথপেস্ট একসঙ্গে হারানো বড় কম বাহাদুরি নয়। কলকে কাশি আরো কি বলতে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটি শোনবার জন্য অপেক্ষা করে না, সবেগে সেখান থেকে চলে যায়। হ্যাঁ, বাহাদুরি তোমায় বলতাম যদি শেষ রক্ষা করতে পারতে। দেশ থেকে সদ্য ট্রেনে আসা, টুথপেস্ট কিনতে বেরোনো, হোটেল হারিয়ে ফেলা, সবই ঠিকঠাক করেছো। গল্পটা বানিয়েওছো মন্দ না, বলেছ বেশ গুছিয়ে গড়গড় করে, কোথাও না কোথাও একটুও না আটকে। সমস্তই নিখুঁত,
কেবল ওই একটি সামান্য ত্রুটির জন্যই সব ভেস্তে গেল। আরো একটু বুদ্ধি খরচ করে আগে থেকে আনকোরা টুথপেস্টের একটা চকচকে প্যাকেট দোকানের ক্যাশ মেমো সমেত নিজের পকেটে মজুত রাখতে, তাহলে বলতে কি আমি তোমাকে উদীয়মান প্রতিভাই বলতাম। তোমার জন্য তাহলে আর আমার ভাবনা ছিল না, নিজের লাইনেই করে খেতে পারতে তুমি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কলকে কাশি বেঞ্চি ছেড়ে ওঠেন, আর প্রায় সঙ্গে সঙ্গেই তার নজরে কি যেন পড়ে। বেঞ্চির তলায় মোড়কের মোড়া লম্বাকৃতি কি ওটা? টুথপেস্টের প্যাকেট না? হাতে তুলে দেখেন, তাই তো, টুথপেস্টই তো। দোকানের ক্যাশ মেমো জড়ানো, সদ্য কেনা যে তার কোনো ভুল নেই। বোঝা গেল ছেলেটি যে সময় গা ঝাঁকি দিয়ে ধপ করে বসেছিল সেই সময় এটা পাঞ্জাবির পকেট থেকে টপকে ধরাশায়ী হয়েছে। না, ছেলেটাকে খুঁজে বার করতে হলো। একটু এদিক ওদিক তাকাতে গোলদিঘির আরেক ধারে পাত্তা মিলল তার। ওহে, শোনো শোনো! কলকে কাশি তার কাছে গিয়ে ডাকলেন। যুবকটি উদ্ধতভাবে ফিরে তাকালো। তোমার গল্পের প্রধান সাক্ষী এসে পৌঁছেছে, এই বলে প্যাকেটটা তিনি তার হাতে তুলে দিলেন। এই নাও তোমার পেস্ট, বেঞ্চির তলাতেই পড়েছিল, তুমি চলে আসার পর এটা চোখে পড়লো আমার। যাকগে, যেতে দাও, তোমাকে অযথা সন্দেহ করেছি বলে কিছু মনে করো না। তোমার টাকার দরকার ছিল বলছিলে, এই বলে কলকে কাশি তার পকেট হাতড়ে নোটে টাকায় রেজকিতে যা ছিল তার হাতে দিয়ে বললেন, টাকা 20-22 হবে, এ দিয়ে তুমি দেশে পৌঁছাতে পারবে। তারপর সেখান থেকে এই নাও আমার কার্ড, এতে আমার নাম ঠিকানা লেখা আছে। বাড়ি পৌঁছে তারপর আমার টাকাটা মানি অর্ডারে তোমার সুবিধে মতো ফেরত পাঠিও, তাহলেই হবে। ভাগ্যিস টুথপেস্টটা আপনি পেয়েছিলেন, এই বলে ছেলেটি টাকাটা নিয়ে তো তোতো করে কি যেন বলল, ধন্যবাদের ভাষাই হয়তোবা, বলেই চোঁ চোঁ করে ছুটল। দেখতে না দেখতে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। ট্রেন ধরতেই ছুটেছে, কলকে কাশি বললেন আপন মনে। যাক, তিনিও গোলদিঘিতে আরো 2-1 চক্কর মেরে বাড়ি ফিরবেন। ঘুরতে ঘুরতে ঘুরপাক খাওয়ার মুখে সেই ভূতপূর্ব বেঞ্চির কাছাকাছি আসতেই আর এক অভূতপূর্ব দৃশ্য তার নজরে পড়ল। এক ব্যক্তি অত্যন্ত ব্যগ্র সতৃষ্ণ দৃষ্টিতে বেঞ্চির নিচ, তার আশেপাশে চারিধারে ভারী উঁকিঝুঁকি মারছে। দেখা মাত্র এই লোকটিকে তিনি চিনলেন। ছেলেটির আবির্ভাবের আগে এই লোকটি বেঞ্চিতে তাঁর পাশে বসেছিল। আপনার কি কিছু হারিয়েছে নাকি? কি খুঁজছেন অত করে? হ্যাঁ মশাই, এই মাত্র কেনা, লোকটা আর্তকণ্ঠে জানায়। একটা টুথপেস্টের প্যাকেট। সামলাতে কলকে কাশির সময় লাগে, তিনি কিছু বলতে পারেন না। লোকটিই বলে যায়, টুথপেস্টের জন্য তত না, ওটা হারানোর জন্যও নয়, কিন্তু ওর মধ্যে মানে ওই প্যাকেটের ভিতরে আমার আজকের পাওয়া মাইনে, এ মাসের পুরো বেতন। তা কখানা নোট ছিল? আগে 8খানা 10 টাকার নোট, এ মাসের মাইনের সবটাই। ভারী পকেট মারে আজকাল, ভাবলুম প্যাকেটের মধ্যে টাকাটা রাখলে নিরাপদে থাকবে। কাহিনীটার এ পর্যন্ত এক বিখ্যাত লেখকের, তার নাম সাকি, তারই গল্পের ছায়া এটি লেখা। এখন সাকির বাকি গল্পটা। কেরানিটির কথা শুনে কলকে কাশি গুম হয়ে গেলেন। বললেন, বুঝেছি। দেখুন, আপনার টাকাটা খোয়া যাওয়ার জন্য আমিই দায়ী। আপনি এক কাজ করুন, আমার সঙ্গে চলুন, আমি আপনার ক্ষতিপূরণ করে দেব। আমি অবশ্যই কলকাতার বাইরে থাকি, এই ডায়মন্ড হারবার রোডেই। তাহলেও আমার বাড়ি খুব বেশি দূরে নয়, সঙ্গে গাড়ি আছে, ফিরতি বাস পাবেন। ডায়মন্ড হারবার রোড ধরে কলকে কাশির মোটর তীর বেগে ছুটছিল। শহর ছাড়িয়ে, শহরতলি পেরিয়ে, এক টানা পিচ ঢালা পথের বুকের উপর দিয়ে। দুধারেই ফাঁকা নির্জন রাস্তা, মাঝে মাঝে এক আধখানা বাড়ি, বাগান বাড়িই বেশিরভাগ। কলকে কাশি বেপরোয়া গাড়ি চালাচ্ছেন, কেরানিটি তার পাশে বসে চুপচাপ। ভাবতে ভাবতে চলেছেন কলকে কাশি। না, মানুষের রহস্য বোঝা যায়, জীবনের রহস্যের মতোই জটিল। মানুষের না হলেও অন্তত বদলোকদের আদি অন্ত পেয়েছেন বলে নিজের সম্বন্ধে যে উচ্চ ধারণা তার ছিল, সেই গর্ব আজ চূর্ণ হয়েছে। না, মানুষ চেনা বড় কঠিন।
হঠাৎ কলকে কাশির কেমন একটা খটকা লাগল। পার্শ্ববর্তীর দিকে তিনি একবার ভ্রুক্ষেপ করলেন। গোলদিঘির সেই যুবকটি না হয় 1 নম্বরের ঠক, কিন্তু এই লোকটি কি খাঁটি? সন্দেহ হতেই নিজের বাঁ পকেটে তিনি হাত পুড়ে দিলেন। ঠিক, ঠিকই তো, অবিকল যা ভেবেছেন। তাঁর সন্দেহ অমূলক নয়। অমনি ডান পকেট থেকে তাঁর রিভলভার বার হয়ে এলো। গোয়েন্দাদের পকেটে আর কিছু থাক বা না থাক, পিস্তল আর হাতকড়া সর্বদাই লেগে থাকে। লোকটির দিকে সেটি উঁচিয়ে তিনি বললেন, কই, ঘড়ি, চেন সব দেখি। লোকটিও অমনি একটুও দেরি না করে নিজের পকেট থেকে ঘড়ি, চেন বার করে দেয় বিনা বাক্য ব্যয়ে। ডান পকেট থেকে হাতকড়া মুক্ত করে কেরানিটির যুক্ত হাতে পরিয়ে দেন কলকে কাশি। তারপর মোটর থামিয়ে পথের মাঝখানেই নামিয়ে দেন তাকে। দয়া করে তোমায় আর পুলিশে দিলাম না, এখান থেকে হাতকড়া হাতে পায়ে হেঁটে বাড়ি ফেরো, এই তোমার যোগ্য শাস্তি। হ্যাঁ, কে এখন এমন সময় থানা পুলিশ করে? সেসবের হয়রানির চেয়ে এই ভালো। এর শয়তানির ঢের সাজা দেওয়া হয়েছে। এখান থেকে কলকাতা এতখানি পথ করজোর আর জোর করে হাঁটানো বড় কম শাস্তি না। তাছাড়া তার মতো ধুরন্ধর গোয়েন্দার ট্যাগ থেকেও ঘড়ি, চেন চুরি যায়, নিজের এত বড় বাহাদুরির পরিচয় থানা পুলিশে তিনি কোন মুখে জানাতে যাবেন? এ খবর জানাজানি হওয়ার উৎসাহ তার ছিল না। যেমন কর্ম তেমন ফল, মুরুগ্গে বেটা সারা রাস্তা নিজের সঙ্গে হাতাহাতি করে। এই বলে তিনি আরো জোরে গাড়ি চালিয়ে দিলেন। শটান এসে থামলেন নিজের বাড়িতে। বাড়িতে পা বাড়াতে না বাড়াতেই তার ছোট ছেলে ছুটে এলো। বাবা, তোমার চেন ঘড়িটা তুমি আজ নিয়ে যাও, নিজে টেবিলের ওপর ফেলে রেখে গেছো। হাতে পেয়ে আজ ওটাকে আমি ভালো করে সারিয়ে রেখেছি। তুমি তো বলো যে ভালো ঘড়ি আরো ভালো করা যায় না, কিন্তু দেখবে এসো কেমন মেরামত করেছি একবার। ঢাকনি টাকনি সমস্ত এঁটে দিয়েছি তেমনি করে। কেমন একটা সুতোর মতন সরু তার, গোল পাকানো কিন্তু লম্বা, সেটাকে কিছুতেই আর ভিতরে আঁটানো গেল না। তা না যাক, তাতে কিছু আসে যায় না, কাঁটা টাটা তোমার সব ঠিকই আছে। এতক্ষণ শুনছিলেন শিবরাম চট্টোপাধ্যায়ের মজাদার গোয়েন্দা কাহিনী টিকটিকির ল্যাজের দিক, আমার কণ্ঠে। মন্তব্যের বাক্সে জানিয়ে ফেলুন কেমন লাগলো, আর ভালো যদি লেগেই থাকে তবে একটা লাইক আর কয়েকটা শেয়ারের আবদার তো করবই। সাবস্ক্রিপশনের আবদারও থাকবে তাদের কাছে যারা এখনো সেই টোপটি গেলেননি। 2025-এর শেষ দিনে সকলকে জানাই বর্ষ শেষের শুভেচ্ছা। ভালো কাটুক নতুন বছর, গল্পে, আড্ডায়, ভাবনায়, চেতনায়, আশায়, ভালোবাসায়, সংগ্রামে, পাশে থাকায়। দেখা হবে আবার নতুন বছরে। আজ আসি,